কিছু ন্যারেটিভ এই বইয়ের মধ্যে কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি। এটা নিয়ে কিছু জায়গা নিয়ে অবশ্যই খুব শক্ত বিতর্ক হবে। বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। দেশ নিয়ে নিজের ভাবনা তুলে ধরে ইংরেজি ভাষায় তিনি লিখেছেন ফুলকুমারী। একটা এন্টার একটা হিস্ট্রি এবং পিনাকি ভট্টাচার্য আমাদের বলছেন, যেটা ফ্রান্সে হিস্ট্রিসিজম, কোভিডকালে বাংলাদেশের যেটা শরণার্থী জীবনের হিস্ট্রিসিজম, একাকিত্ব থেকে সেইটা আমাদের ফুলকুমারী গল্প লেখা জনগোষ্ঠীর শুরু। যেটা জীবনের যেটা গল্পের ভেতর দিয়ে আমাদের লেখক বইয়ের যুগের পাতায় যুগের তুলে জার্নি, ধরেছেন সেইটাকে আমি বাংলাদেশের ধরার ইতিহাসের চেষ্টা করেছি। নানা এবং বাঁকবদলের এই ঘটনা। জার্নি তো আমার ওই সময়টা একটা সোল সার্চিং হয়েছে, আমরা জাতি হিসাবে কোথায়, বাংলাদেশের অবস্থানটা কোথায়, আমাদের দুনিয়াকে দেওয়ার কি আছে, এবং দুনিয়া কেমন, কেন এই কোভিডের মতো একটা মহামারীকে মোকাবেলা করতে হচ্ছে দুনিয়াকে। এই সমস্ত প্রশ্নগুলো আমার মনে এসেছিল। সো এইটা একটা ফিলোসফিক্যাল সার্চ হয়ে দাঁড়ালো আমার জন্য। আম, সেটাকেই লিখে রাখা, একটু 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 করে লিখে রাখা। এটা একটা পর্যায়ে যাওয়ার পরে আমি লেখা বন্ধ করে দিই। তারপরে আবার এটাকে নতুন করে আমি লিখতে শুরু করি। আর শুরু করেছি 2021-এ প্রথম। তারপরে এটা আবার নতুন করে লিখতে শুরু করি আমি এটা 2024-এ, এবং 2024-এ এটা এডিটিং করে কমপ্লিট করি। তো এই বইটার মধ্যে যেটা দেখা যাবে সেটা হচ্ছে, আম, আমি একটা একটা এন্টার একটা হিস্ট্রি এবং আহ, আমাদের যেটা হিস্ট্রিসিজম, বাংলাদেশের যেটা হিস্ট্রিসিজম, সেইটা আমাদের জনগোষ্ঠীর যেটা যেটা আমাদের যুগের যুগের জার্নি, সেইটাকে আমি ধরার চেষ্টা করেছি। এবং এই জার্নি থেকে পশ্চিমের কি আসলে নেয়ার আছে, কারণ আসলে বইটা তো লেখা হয়েছে পশ্চিমের জন্য ইংরেজি ভাষায়। পশ্চিম আসলে কি নিতে পারে, আমরা কি পশ্চিমকে দিতে পারি, সেই জায়গাটা আমরা সার্চ করে বের করার চেষ্টা করেছি আমি। পিনাকি ভট্টাচার্য মনে করেন, তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনার ঝড় তোলে, ফুলকুমারীও তেমনি পক্ষে বিপক্ষে তর্কের দুয়ার খুলবে। বিতর্ক থাকাটা তো খারাপ কিছু না, মানে ধরেন আমার একটা মত নিয়ে বা আমার একটা অবস্থান নিয়ে যদি একটা বিতর্ক সৃষ্টি হয়, তার অর্থটা এটাই যে সমাজ এটাকে গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ। এবং বিতর্ক তো খুবই স্বাস্থ্যকর একটা বিষয়। যে, সমাজের অগ্রসর হওয়ার জন্য বিতর্ক একটা স্বাস্থ্যকর বিষয়। আমি যেটা চিন্তা করছি বা আমি যেটা বলছি সেটা যে সবসময় সঠিক, সর্বাংশে সঠিক হবে, সেটা তো ঠিক না। হুম। আমার চিন্তার মধ্যে অনেক অসম্পূর্ণতা থাকতে পারে, আমার চিন্তার মধ্যে অনেক গ্যাপ থাকতে পারে। সেটাই কিন্তু বিতর্কের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। সেই জন্যেই আমি সারাক্ষণ চাই যে, মানে আম, আমাদের বিতর্কটা হয়ে যায় কি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়, যে এই মানুষটা ভালো না খারাপ। তো আমি সবসময় বলি যে, ধরেন আমি ভালো হলে আপনার কি যায় আসে, কিছু যায় আসে না। আমি খারাপ হলে আপনার কি ক্ষতি হয়, কিছু ক্ষতি হয় না, কারণ আপনার সাথে আমার কোনো ইকোনমিক এক্সচেঞ্জ নাই, আপনার সাথে আমি ব্যবসা বাণিজ্য করছি না, আপনি আমার প্রতিষ্ঠানে চাকরি করছেন না, অথবা আমি আপনার প্রতিষ্ঠানে যে চাকরি করছি না, অথবা আপনার সাথে আমি আত্মীয়তা করতে যাচ্ছি না, যে আমি ব্যক্তিগতভাবে মানুষটা কেমন এটা ম্যাটার করে না আপনার জন্য। মানে আমার আইডিয়াটা সমাজের জন্য কেমন সেটা নিয়ে আলাপ করেন, সেটা বেটার। সেটা একটা। তো আমি তো এখানে কিছু ন্যারেটিভ এই বইয়ের মধ্যে কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি। এটা নিয়ে কিছু জায়গা নিয়ে অবশ্যই খুব শক্ত বিতর্ক হবে, এটা আমি জানি। এবং এই বিতর্কটা যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিতে পারি। যেমন এখানে আমি এই বইকে, বইয়ে আমি 1971-এর স্বাধীনতা সংগ্রাম যেটা, সেটাকে আমি মুক্তিযুদ্ধ বলিনি। হ্যাঁ, এমনকি আমি এটাকে স্বাধীনতার সংগ্রামও বলিনি। মুক্তিযুদ্ধ তো বলিনি, স্বাধীনতার সংগ্রামও বলিনি। আমি মুক্তিযুদ্ধ বলি না, এটা এটা আমার ফিলোসফিক্যাল পজিশন যে, যেই যুদ্ধের ফলে মুক্তি আসেনি, আসে না, সেটাকে মুক্তির যুদ্ধ বলার তো কোনো, বলে এটাকে গৌরবান্বিত করার তো কোনো প্রয়োজন নেই। আমাদের যদি মুক্তি সত্যি আসতো, বাংলাদেশের মানুষ তো মুক্ত ছিল না, এটা তো আমরা জানি। হ্যাঁ, আমি যখন বইটা লিখছি তখন কিন্তু এটা আমার মাথায় ছিল না। তাহলে তার সেটা না হলে তো 24-এর বিপ্লবের প্রয়োজন হতো না, গণ অভ্যুত্থানেরও প্রয়োজন হতো না, বাংলাদেশের মানুষ যদি মুক্ত থাকতো। এখনো বাংলাদেশের মানুষ কি মুক্ত? না তো। হ্যাঁ, আমাদের তো মুক্তি ঘটেনি। হ্যাঁ। মুক্তিটা কি? মুক্তিটা হচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি, চিন্তার মুক্তি। হ্যাঁ। আমাদের ওই মুক্তি ঘটেনি। মুক্তি আসলে সত্যিকার অর্থে কোনো জাতির কি আদৌ ঘটে কখনো?
এটাও আর একটা ফিলোসফিক্যাল প্রশ্ন। যদি আদৌ ঘটে তাহলে মানে আমরা আমরা শুনি যে সত্যিকার অর্থে মুক্ত, স্বাধীন, চিন্তার স্বাধীনতা আছে এমন জাতি, জনগোষ্ঠী, দেশ কোনটা? হ্যাঁ, যদি থাকে তাহলে তো আমাদের জন্য সুবিধা, আমরা তাদেরকে অনুসরণ করতে পারতাম। সত্যিকার অর্থেই আপনি ধরেন যে আমেরিকাতেও কি চিন্তার স্বাধীনতা আছে? হ্যাঁ, আমেরিকাতে কি মানুষ মুক্ত? তাদের অর্থনৈতিক মুক্তি হয়েছে? তাদের রাজনৈতিক মুক্তি আছে? নাই তো। এখানে আমি আমি এখানে তো এই বইয়ের ভেতরে প্রত্যেকটা পাতায় কিছু ফিলোসফিক্যাল প্রশ্ন আমি তুলেছি, ফিলোসফিক্যাল, ভেরি ডিপ রুটেড ফিলোসফিক্যাল প্রশ্ন আমি উত্থাপন করেছি। তো সেই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হবেই, কারণ ফিলোসফি এমন একটা ইস্যু যেটাতে সবাই এগ্রি করে না, সেটাই ফিলোসফি, তাই না? তো আম, এখানে প্রত্যেকটা পাতাতেই ডিসএগ্রিমেন্টের জায়গা সবার তৈরি হবে, এবং এগ্রি করবে না, এটা নিয়ে আলাপ আলোচনা চলবে। এবং আমি তো চাই যে আলাপ আলোচনা চলুক এবং একটা জায়গায় যে এই সামাজিক বিতর্কের মধ্যে দিয়ে আমাদের চিন্তাগুলো একটা জায়গায় থিতু হোক। প্রত্যেকটা ফুলকুমারী বাংলা পাতাতেই ভাষায় ডিসএগ্রিমেন্টের অনুবাদের জায়গা প্রক্রিয়া চলছে বলে তৈরি জানান হবে, পিনাকি এবং ভট্টাচার্য। এগ্রি করবে না। অনুবাদটা চলছে, ফাইনাল হোক, দেখা যাক এটা কতদিন লাগে। বিষয়টা হচ্ছে কি যে মানে এই বইটা আমি লেখার ব্যাপারে এটার এডিটিং করতে হয়েছে অনেক দিন ধরে, অনেক দিন ধরে। ধরেন এটার একটা পৃষ্ঠা এডিট করতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা, একটা পৃষ্ঠা। হ্যাঁ, কখনো কখনো তার চেয়ে কম করা গেছে এডিট। এটার কারণ হচ্ছে বইটা যারা পড়বেন তারা এটা খেয়াল করবেন যে উম, আমার আমার লেখার একটা নির্দিষ্ট স্টাইল আমি অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি ইংরেজিতে। এটা এটা যেন পোয়েটিক হয়, পড়তে যেন ভালো লাগে, কাব্যিক যেন হয়। হ্যাঁ, তো সেই সেই কাব্যময়তা এইটা বাংলার মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমার এটাকে অনুবাদ টাকে নিয়ে তৃপ্ত হওয়াটা মুশকিল। হ্যাঁ, আর যেহেতু আমি বাংলা এবং ইংরেজি ইংরেজিটা আমি নিজে লিখেছি, বাংলা আমার ভাষা, মাতৃভাষা। তো এই এই ইংরেজিতে আমি যেটা বলতে চেয়েছি বা লিখেছি সেটা বাংলায় অবিকল ভাবে না আসলে বা কাছাকাছি না আসলে, কাছাকাছি দোতনা সৃষ্টি করতে না পারলে এটা এটা একটু মুশকিল আমার জন্য গ্রহণ করা। সেজন্য এটা বোধহয় আমার মনে হয় যে অনুবাদে যতটুকু সময় লাগবে বলে আমার আমার অনুবাদকেরা বা প্রকাশক, বাংলাদেশি প্রকাশক মনে করছে তার চেয়ে হয়তো বেশি সময় লাগতে পারে, তার চেয়ে বেশি সময় লাগতে পারে। মানে এইটা আমার মনে হয় যে এটা একজন কবি যদি এটাকে অনুবাদ করতো বাংলা ভাষায় সবচেয়ে ভালো হতো। যার লেখার মধ্যে কাব্যময়তা আছে। প্রথমত এটা তো আমার ইংরেজি ভাষাভাষীর জন্য প্রথম লেখা বই, এবং উপন্যাস হিসাবেও প্রথম। আম, তো আমার আসলে ধারণা ছিল না যে এটা ঠিক কি রকম ভাবে পাঠক গ্রহণ করবে এবং কেমন চলবে। আমার আগের কোনো ম্যাট্রিক্স নাই। হ্যাঁ, তো আমি যা দেখছি সেটা একদম কমপ্লিটলি নতুন নতুন ম্যাট্রিক্স। এবং এখানে তো আমরা প্রথমে দেখেছি যে প্রথম দিনই এটা ইন্ডিয়া হিস্ট্রি, ইন্ডিয়া এবং সাউথ এশিয়ার হিস্ট্রি এবং বায়োগ্রাফি সেকশনে বেস্ট সেলার হয়েছে প্রথম থেকে, এখনো সেটা কন্টিনিউ করছে। আমি ঠিক জানি না যে এই র্যাঙ্কিংটা ভালো না খারাপ। নিঃসন্দেহে একটা সেকশনে বেস্ট সেলার হওয়া তো অবশ্যই ভালো। দেখা যাক এটা কি রকম হচ্ছে, এটা আগাচ্ছে তো, প্রত্যেক দিনই আগাচ্ছে। আপনারা আপনারা জানেন প্যারিসে একটা বিখ্যাত বইয়ের দোকান আছে, খুবই ঐতিহ্যবাহী বিখ্যাত বইয়ের দোকান আছে, নাম হচ্ছে শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি। এবং এই বইয়ের দোকানে আমি যেদিন প্রথম যাই আমি প্রথম খুঁজেছি যে আসলে বাংলাদেশি কোনো লেখকের বই আছে কিনা। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা বাংলাদেশি লেখকের বই দেখবো। হ্যাঁ, তো আশ্চর্যজনক ভাবে এটা আম, এমন হলো যে ওইখানে যেই বইটা প্রথম স্থান পেতে যাচ্ছে সে বইটা আমারই হতে যাচ্ছে। তো এটা একটা একটা অন্য ধরনের অনুভূতি। এবং আমি বছরে অন্তত একাধবার করে আমি কলকাতা যেতাম বই কেনার জন্য, কিন্তু শুধু বই কেনার জন্য আমি কিনে একদম বস্তা ভর্তি করে বই আনতাম। তো আমি কলকাতায় দেজ পাবলিশিং হাউস, ওদের দোকানে যেতাম, এবং ওইখানে আমি যখন হঠাৎ একজন বাংলাদেশি লেখকের বই দেখতাম একদম আনন্দে মনটা ভরে যেত আর কি। হ্যাঁ, মনে হতো বাহ, পশ্চিমবঙ্গেও এই বইটা এসছে। তো এখন চিন্তা করেন যে আমার বইটা যদি সত্যি শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানির শেলফে কোনো বাংলাদেশি দেখে তার মনে কতখানি আনন্দ হবে। মানে আমার আনন্দের কথা বাদই দেন। লুৎফরমান বিষয়টা সোহাগ, হচ্ছে কি যে মানে চ্যানেল আই, এই ঢাকা। বইটা আমি